হ্যালো স্টুডেন্ট, আজকে আমি জোড়াসাঁকোর ধারের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করি। আজকে আমি 8 নম্বর প্রশ্ন থেকে তোমাদের সাথে আলোচনা শুরু করব। 8 নম্বর প্রশ্নটি হলো, তবেই নিশ্চিন্ত হই। ক, বক্তাকে? উত্তরটি হবে আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। এখানে বক্তা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজে। খ, প্রসঙ্গ কী? উত্তরটি হবে ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে যখন ভারতবর্ষে এসেছিলেন, এখানে এসে তিনি দরিদ্র নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমনকি বিপ্লবী দলেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তার কাছে যারাই এসেছেন তারাই উপকৃত হয়েছেন, সেই প্রসঙ্গেই লেখক এই উক্তি করেছেন। গ, বক্তা কোন ব্যাপারে কখন নিশ্চিন্ত হন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভগিনী নিবেদিতা ভারতে আসেন। এখানে এসে তিনি বাগবাজারের একটি ছোট ঘরে থাকতেন। লেখক এবং নন্দলাল সেখানে প্রায় যেতেন তার সঙ্গে দেখা করতে। নিবেদিতাও তাদের নানান কাজে উৎসাহ দিতেন এবং সহযোগিতা করতেন। একদিন যখন তিনি জানতে পারলেন অজন্তায় মিসেস হ্যারিংহাম এসেছেন, তখন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে বললেন, তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও মিসেস হ্যারিংহামকে সাহায্য করার জন্য। দুপক্ষরই উপকার হবে, আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন, আচ্ছা। নিবেদিতা তখন মিসেস হ্যারিংহামকে একটা চিঠি লিখে দিলেন। উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন যে তিনি বম্বে থেকে আর্টিস্ট পেয়ে গেছেন, আর এরা সব নতুন আর্টিস্ট, অনেক কিছুই জানে না। এইভাবে তিনি কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু নিবেদিতাও ছেড়ে দেবার মেয়ে নয়। তিনি বুঝেছিলেন এতে নন্দলালদের উপকারই হবে, যে করেই হোক তাদের সেখানে পাঠাতেই হবে। তিনি আবার চিঠি লিখলেন এবং তাকে রাজি করিয়ে সমস্ত খরচপত্র দিয়ে অজন্তায় নন্দলালদের পাঠিয়ে দিলেন। তারপর অবনীন্দ্রনাথ ঠাকুরের এক ভাবনা মনে উদয় হলো। তিনি ভাবলেন, পাঠিয়ে তো দিলুম, কি জানি পরের ছেলে পাহাড়ি জঙ্গলে পাঠিয়ে দিলুম, যদি কিছু হয়। মনে আর শান্তি পাই নাই। আবার তিনি কি করলেন, নিবেদিতার কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন যে ওদের খাওয়া দাওয়া বা কি হচ্ছে, রান্নার লোক নেই, সঙ্গে ছেলে মানুষ সব। নিবেদিতা তখন বললেন, আচ্ছা, আমি সব বিলি ব্যবস্থা বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে। তবেই তিনি নিশ্চিন্ত হলেন। জোড়াসাঁকোর ধারের 9 নম্বর প্রশ্নটি হল, কাদম্বিনীর মহাশ্বেতার বর্ণনা। সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমূর্তি হয়ে উঠল। ক, বক্তাকে? আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর একথা বলেছেন। খ, কার সম্পর্কে একথা বলেছেন? উত্তরটি হবে কাদম্বরী মহাশ্বেতার সঙ্গে নিবেদিতা তুলনা করতে গিয়ে লেখক এই কথা বলেছেন। গ, কাদম্বরী কার লেখা? উত্তরটা হবে কাদম্বরী বাণভট্টের লেখা একটি রোমান্টিক নাটক। এটি 7ম শতাব্দীতে লেখা হয়েছিল। ঘ, লেখক মহাশ্বেতার বর্ণনা কিভাবে করেছেন? উত্তরটি হবে পুরাণে দেবী দুর্গা মহাভাব আশ্রয় করেও শ্বেত ও উজ্জ্বল মহাদেবকে আশ্রয় করেছিলেন বলেই তার নাম হয়েছিল মহাশ্বেতা। কাদম্বরীতে মহাশ্বেতার অপরূপ রূপ লাবণ্যের বর্ণনা করা আছে। সেই মূর্তি চন্দ্রমণি দিয়ে গড়া অপূর্ব এক নারী মূর্তি। ও, আলোচ্য অংশে তুলনাটি কতখানি সার্থক? উত্তরটি হবে লেখক এখানে বাণভট্টের মহাশ্বেতার সঙ্গে নিবেদিতার রূপের তুলনা করেছেন। নিবেদিতার গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরা, মাথায় সোনার
রূপালি চুল উঁচু করে বাঁধা, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের একছড়া মালা। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী, যেমন পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন ধীর স্থির লাগে, তেমনি নিবেদিতাও সেই রকম ছিলেন। তাই লেখক এখানে মহাশ্বেতার সাথে নিবেদিতার তুলনা করেছেন, আর তুলনাটি যথেষ্ট সার্থক। জোড়াসাঁকোর ধারের 10 নম্বর প্রশ্নটি হলো, ভালোই হয়েছে, এতে দুঃখ কী? আমি দেখেছি জলদেবীরা আমার ছবিগুলি বরুণালয় টাঙিয়ে আনন্দ করছে। ক, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে, এখানে আমি বলতে অবনীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। খ, তিনি কাকে এই কথা বলেছেন? উত্তরটি হলো, তিনি অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলালকে এ কথা বলেছেন। গ, কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? উত্তরটি হলো, নিবেদিতা মারা যাওয়ার পর লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর গণেন মহারাজকে দিয়ে একটা তার ছবি জোগাড় করেছিলেন এবং সেই ছবিটিকে তিনি তার টেবিলের ওপর রাখতেন। একদিন লর্ড কারমাইকেল তার বাড়িতে এসেছিলেন। তারও একটা আর্টিস্টিক নজর ছিল। আমাদের লেখক বলেছেন, আমাদের নজরে নজরে মিল ছিল, আর্টই তার শখ ছিল। তিনি জার্মান যুদ্ধে ঠিক আগে তার যা কিছু ভালো জিনিস ছিল আর আমাদের আঁকা এক পোস্ত ছবি তিনি বিলেতে পাঠাচ্ছিলেন। সেই জাহাজ হঠাৎ ভূমধ্যসাগরে ডুবে যায়। তিনি দুঃখ করেছিলেন, আমার আসবাবপত্র সব যায় যাক, কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল, এটাতেই আমার বড় দুঃখ। এই কথাগুলো যখন নন্দলাল এসে দুঃখ করে অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, তখন অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে স্তববাক্য দিয়ে এই উক্তিটি করেছিলেন। ঘ, বক্তব্যটির মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? উত্তরটি হবে, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রসিকতা করে নন্দলালকে বলতে চান যে কারমাইকেলের পাঠানো ছবিগুলি ভূমধ্যসাগরের জলে ডুবে নষ্ট হয়নি, বরং সেগুলো জলের নিচে দেবতারা বরুণালয় টাঙিয়ে আনন্দ করছে। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কৌতুকপ্রিয়তা এবং হাস্য রসাত্মক মনের পরিচয় পাওয়া যায়। জোড়াসাঁকোর ধারে 11 নম্বর প্রশ্নটি হলো, জোড়াসাঁকোর ধারে প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তরটি হবে, প্রবন্ধের নামকরণের ওপর প্রবন্ধের সার্থকতা অনেকটা নির্ভর করে। কোনো সাহিত্যিক কোনো রচনার নামকরণের সময় বিভিন্ন দিকে নজর দেয়, কখনো প্রধান চরিত্রের ওপর, আবার কখনো ভৌগোলিক পরিবেশের ওপর পরিবেশকে অনুসরণ করে নামকরণ করেন, আবার কখনো সহজ সরল পদ্ধতিকেও আশ্রয় নেয়, আবার কখনো ব্যঞ্জনধর্মী নামকরণ করেন। জোড়াসাঁকোর ধারে প্রবন্ধটিতে প্রথমেই অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতার প্রশংসা করেছেন। তা উন্নয়নমূলক কাজে তার মন সর্বদা প্রস্তুত থাকত। তিনি নন্দলালদের অজন্তায় পাঠিয়েছিলেন। এই ব্যাপারে লেখক তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। একবার আর্ট সোসাইটির পার্টিতে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম নিবেদিতাকে দেখেছিলেন। তিনি যখন সেখানে এসেছিলেন, সেখানে থাকা মেমদের সাজসজ্জা তার কাছে একদম প্রভাবহীন হয়ে গেছিল। লেখকের মনে হয়েছিল যেন নক্ষত্রমণ্ডলের মধ্যে চন্দ্রোদয় হলো। কারমাইকেল একবার এদেশের অনেক ছবি জাহাজে করে বিলেতে পাঠাচ্ছিলেন, কিন্তু সেই জাহাজটি ভূমধ্যসাগরে ডুবে যায়। পরে তিনি লেখকের টেবিলের ওপর নিবেদিতার একটা সুন্দর ছবি দেখতে পেয়েছিলেন এবং সেটাকেও বগলদাবা করে তিনি নিয়ে চলে গেছিলেন। ছবিটার মধ্যে সমস্ত সৌন্দর্য পূর্ণভাবে প্রতিফলিত হয়েছিল।
এই রচনাটির কেন্দ্রবিন্দু জোড়াসাঁকোর ধারে এবং জোড়াসাঁকোকে কেন্দ্র করেই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বলে জোড়াসাঁকোর ধারে নামকরণটি যথেষ্ট সার্থক হয়েছে। জোড়াসাঁকোর ধারের শেষ বা 12 নম্বর প্রশ্নটি হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত। ক, বক্তা কে? উত্তরটি হবে আলোচ্য অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের অন্তর্গত। এখানে বক্তা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই। খ, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর পাহাড়ের উপর পড়া চাঁদের আলোর সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা করে এই কথা বলেছেন। গ, বক্তার বক্তব্যটি কী ছিল? উত্তরটি হলো, বরফে ঢাকা পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে তার স্নিগ্ধ আভা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই রকম ভগিনী নিবেদিতার রূপ ছিল স্নিগ্ধ, ধীর স্থির ও শান্ত মূর্তি। নিবেদিতা সেই সহজ সরল মানব হৃদয় যে কোনো মানুষের মনকে জয় করতে পেরেছিল। তার গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরা, মাথায় সোনালি রূপালি মেশানো চুল উঁচু করে বাঁধা, গলায় ছিল ছোট ছোট রুদ্রাক্ষের মালা, সব মিলিয়ে একটি স্নিগ্ধ সৌন্দর্যের প্রতিমূর্তি ছিলেন তিনি। এখানে লেখক বলেছেন, লেখক যখন কোনো অসুবিধায় পড়তেন তখন তিনি ছুটে যেতেন বাগবাজারের সেই ছোট ঘরটিতে যেখানে নিবেদিতা থাকতেন, আর তিনি বলেছেন যে তিনি মনে করতেন তার সাথে কথা বললে মনে বল পাওয়া যেত। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি এরকম নতুন নতুন অডিও শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।